বৌমা, তুমি এখানে? আমি তোমার রুম থেকে ঘুরে আসলাম, পাইনি। যা ভেবেছি তাই হলো প্রাপ্তির কাছে। জি মা, একা ছিলাম তো তাই প্রাপ্তির কাছে এসেছি একটু। জেঠি, জানো ভাবি আজকে আমার ফোন গিফট করেছে, আর এখন কি পরবো সেটাও ঠিক করে দিল। একদম পাক্কা ভাবি। কি? তোর আবার ফোন? তোর কত ফোন লাগে? আর বৌমা, এই বিচ্ছু মেয়েকে বেশি মাথায় তোলো না, খুব ফাজল মেয়ে। জেঠি তুমিও। হয়েছে, আপনার আর মুখ গোমরা করতে হবে না। নিচে আয়, খেয়ে যা। বৌমা চলো, সকালে তো একটা লুচি খেয়েছো মাত্র। আমি গেলাম, তাড়াতাড়ি এসো। আচ্ছা যাও, আসছি আমরা। সাদাদের মা নিচে চলে যায়। ভাবি চলো, খুব ক্ষুধা লাগছে আমার। সাদাত তো এলো না এখনো। তুমি কি আদিকালের তুমি কি আদিকালের বউদের মতো বরের জন্য ওয়েট করে থাকবে নাকি এখন? না সেটা না, অনেকক্ষণ হলো আসছে না তাই বললাম। আচ্ছা চলো যাই আগে নিচে। ভাইয়া এখনই চলে আসবে, নামাজেই তো গেছে। মসজিদ জাস্ট 3 মিনিটের পথ, এসে যাবে। সো ডোন্ট ওয়ারি, চলো। ওকে চলো। নিচে নামতেই সাদার বাসায় ঢুকলো। বললাম না চলে আসবে এখনই। ছোট বৌমা এসো, জলদি এসো, তাড়াতাড়ি খেয়ে নাও তুমি। সাদাত, বসে পড় তুইও। প্রাপ্তি, বস বস, জলদি বস। অনেক কাজ বাকি এখনো, তাড়াতাড়ি সবাই লাঞ্চটা করে নাও। সবাই লাঞ্চ করছে। নওশিনের এক পাশে প্রাপ্তি, অন্য পাশে সাদাত। সামনে সকালবেলার ওই মেয়েটা ভাবির সাথে যে রুমে ঢুকেছিল, নওশিন ভেবেছিল সাদাদের কোনো বোন। পরে জেনেছে মেয়েটা সাদাদের বড় বোনের ননদ। আর ওই মেয়েটার পাশ ঘেঁষে সাদাদের ভাবি। ভাই বাবা সবাই একে একে বসেছে। শুধু সাদাদের মার কাকি বসেনি, ওরা সার্ভ করে দিচ্ছে। কি ব্যাপার নওশিন, তুমি চিংড়ি খাও না? আসলে কাকি আমার চিংড়িতে অ্যালার্জি তো তাই। আগে বলবা তো। মা, ওকে অন্য ডিশ দাও। হুম। বলেই কাকি নওশিনের প্লেটে গরুর গোস্তের পিস দিতে যায়। তখনই ই, না না না, আমি গরু খাই না। কিরে মা, তোর তো দেখছি খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ। সকালে একমাত্র লুচি খেলি দেখলাম, আর এখনো তো কিছু খাচ্ছিস না। ওই চুপচাপ খাও সব। কাকি দাও তো গুরু ওর প্লেটে। না, আমি খাবো না, তাহলে বমি আসে আমার, কেমন একটা গন্ধ। আচ্ছা ছোট, তাহলে থাক, ওটা দিস না। ওকে মুরগিটা দে। মুরগি খাস তো নাকি? হুম। আজব ভাবি, তুমি তো একটা জিনিস দেখি এত কম খাও। মেবি ডায়েট কন্ট্রোল করো, তাই না? না, এমনি। এই মেয়েটা নওশিনের সাথে কেমন জানি অন্যরকম করে কথা বলে। যাই হোক, সেটা ওর ব্যাপার। লাঞ্চ শেষে যে যার রুমে। এই কবুতর, কবুতর, কি? কোথায় কবুতর? এই যে আমার সামনে। মানে কি, আমাকে হঠাৎ কবুতর ডাকলে? তো কি হাতি ডাকবো? তোমার সব সময় কারো না কারো পেছনে লাগতেই হবে, তা না হলে তোমার পেটের ভাত হজম হয় না না। হতেও পারে। তোমার মতো তো কবুতরের দানা খাই না যে এক নিমেষেই হজম হয়ে যাবে। ভালো হয়েছে, আমার যতটা ধরে পেটে ততটাই খাই। আরে বাবা, এমন করে খেলে শরীর খারাপ করবে তো। সকালে একটা মাত্র লুচি, আর এখন হাফ প্লেট ভাতও তো খেলে না। আর না কোনো সবজি খেলে, অনলি আধা টুকরা মুরগির গোশত, সেটাও ঠিক মতো না। এমন করলে তো প্রেশার লো হতে থাকবে। খাওয়া প্র্যাকটিস করা লাগবে জান। খাই তো। আমি জানি সোনা তুমি খাও, বাট ইউ নিড মোর। আচ্ছা খাবো বেশি বেশি করে। হ্যাপি? হুম, শুধু বললে, না খেয়ে দেখালে পরে হ্যাপি হব। ওকে, রাতে দেখো। হুম। নওশিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সাদাত। এই চুল এত সফট কেন? তো তোমার চুলের মতো হবে নাকি? না, তা হবে না। তবুও চুলগুলোতে কেমন যেন একটা মায়া মায়া ভাব রে বউ। উফ সাদাত, তোমার না সব কিছুতে একটু বেশি বেশি বলার স্বভাব দাঁড়িয়েছে আমার ব্যাপারগুলোতে। সে যাই হোক, আমার বোন একটা ফোন আবদার করে 3 ঘন্টার মাঝে পেয়ে গেল, আর আমি বেচারা। ও মা, তোমার কি ফোন কিনে দিব না নাকি? প্রাপ্তির বর্তমানেরটার যে কস্টলি ফোন দিতে বলছিলে, ছিল টাকা তাই দিলাম। বাট তোমার তো এখানকারটাই ওই অর্ধেক আপেল। ভাই, আমার না এত টাকা নাই যে তোমাকে আমি এর চেয়ে ভালো আইফোন কিনে দিব। 95,000 টাকা দিয়ে তো কিনেছি, এর চেয়ে লেটেস্টটা কিনতে গেলে তো আমার 1+ লাগবে। সেটা আমার কাছে নাই, সো আবদার করেও কোনো লাভ নাই। আরে ম্যাম, আমি কিন্তু এই ফোন টোন কিছু আবদার করিনি, ওকে? তাই তো বলছিলে। না, গিফটের কথা বলছিলাম। আর পৃথিবীর সবচেয়ে সেরা গিফটটা তুমি আমাকে দিবে। কি? কি জিনিস? আমাদের বেবি। নওশিনের কেমন যেন লজ্জা লাগে কথাটা শুনে। যাও, কি সব কথা তোমার? সব সত্যি কথা।
বাট ম্যাম এত আগে না। তোমার শরীরের যা অবস্থা, এই অবস্থায় বেবি নিলে কপালে কষ্ট আছে। আর আইবিএতে তো এটাই তোমার শেষ সেমিস্টার। এমবিএ কমপ্লিট করো, পরে আমার একটা ফুটফুটে সোনা বাবু চাই। নওশিন সাদাদের বুকে থেকে মাথা তুলে না না, সেটা শেষ হতে 3 বছর এখনো। লিসেন, আমাদের দুজনকে বেশ মানিয়েছে, লোকে সেটাই বলবে আজ। ইস, দেখবো কেমন বলে। সাদাত নওশিনের কোমরটা আরও একটু ঝাঁকিয়ে নিজের সাথে একদম মিশিয়ে দাঁড় করায়। দেখো, আচ্ছা, মেইন প্রোগ্রাম তো সন্ধ্যায়, তাহলে আমাকে এত আগে রেডি হতে হলো কেন? এখন তো কেবল 4:30 বাজে, আরো 2.5 ঘন্টা। এতক্ষণ কি আমি এই সাজে বসে থাকবো নাকি? গুড কোশ্চেন। তুমি এমনি এমনি রেডি হওনি। মেইন প্রোগ্রাম তো বাবা কাকার গেস্টদের জন্য সন্ধ্যায়, বাট তোমার আমার অলরেডি শুরু হয়ে গেছে। মানে এভাবে ধরে রাখবে বলে সাজানো হয়েছে আমায়? না রে বোকা, আমি তো স্বাদ ছাড়াই তোকে কত ধরতে পারি বল। বাট তোর যে বিচ্ছু ফ্রেন্ডগুলো আছে, ওরা সবাই এখন সেন্টারে গান গাইতেছে। তোর জন্য 30 মিনিট যাবৎ ওয়েট করছে ওরা। কিন্তু তোর তো সাজতেই কত টাইম লাগলো। আর আমার কলিগরা কেউ সন্ধ্যার পর থাকছে না, ওয়ার্কিং ডে আজ, এবং সন্ধ্যায় অফিসে কাজের লোড পড়েছে আজ বেশি। সো কেউ ছুটি পায়নি, একমাত্র আমি ছাড়া। বস সহ সবাই আসবে, কিন্তু ওরা সবাই ডিনার না করে চলে যাবে 8টার আগে। তাই বুঝলি? ও আচ্ছা, বুঝলাম। বোকা, বুঝালে বুঝো, না বুঝালে না। আর আমার খুব খুশি খুশি লাগছে তুমি ফ্রেন্ডসদের এত আগে আসতে বলেছো বলে। তোমার ফ্রেন্ডরা কেউ আসবে না? তোমার ডিপার্টমেন্টের সবাই এসেছে, আসবে, কিন্তু সবাই আসতে পারবে না। জবে ঢুকে গেছে না সবাই। আর মেয়েগুলোর তো বিয়ে হয়, বর প্লাস বেবিও হয়ে গেছে। তাই কেউ কেউ আসবে, আবার কেউ কেউ না। শিওর নই আমিও কে আসবে আর কে আসবে না। সবাইকে বলা হয়েছে অবশ্য। আর তোমার বস আর কলিগরা ডিনার না করে চলে যাবে? কেমন বাজে দেখায় না? আমি কি ওদের না করেছি ডিনার করতে নাকি? বাট ওরা করতে পারবে না। বস শুধু 15 মিনিট সময় নিয়ে আসবে, ওনার ডিল করতে হবে আজ একটা। অনলি তোমাকে একটু দেখবে বলে আসছেন, আর বাকিরাও কম সময় নিয়ে আসবে। তাই ডিনার করা হবে না ওদের। তবে না খেয়ে তো যাচ্ছে না, আলাদা করে সন্ধ্যার স্ন্যাক্সের আয়োজন করা আছে ওদের জন্য। তাহলে ঠিক আছে, তবে তুমি কিন্তু ওদের অন্য কোনো দিন ডিনার করিয়ে নিবে। কি? সন্ধ্যায় সবাই খাবে সাদাত, শুধু ওরা তো না। খাবে যারা আসবে তারা। বাবা কাকার গেস্টরা সন্ধ্যার পরে আসবে, তো ওরা তো এইসব মিস করবে। ওরা তো মেইনলি ডিনার করবে। সে যাই হোক, অফিসের সবাই তো ডিনারটা মিস করবে। তুমি ওদের এই সপ্তাহে না হলেও পরের সপ্তাহে ডিনার ব্রাউন্স করবে, বুঝলে? কতগুলো লোক অফিসে, ওদের ডিনার করাতে গেলে আমার কত টাকা লাগবে তুমি জানো? সে যাই লাগুক, তোমার কি টাকার অভাব নাকি? ইস, যেমনভাবে বললা মনে হয় কোটিপতি বিয়ে করছো। তা নয়তো কি? এইগুলো আপনার শ্বশুরের টাকা, আপনার বরের এত টাকা নাই রে। একটা চাকরি শুরু করলাম, কেবল 6 মাস হলো। তুমি এত কিপটুস কবে থেকে হলে? হ্যাঁ, এই যে বিয়ের এত কিছু, সেটা কার খরচে? হ্যাঁ, নিশ্চয়ই তোমার না, বাবার। তো তোমার কলিগদের টাকাটাও বাবার কাছ থেকে নিয়ে নেবে। কিসের কিপটুস? এক বিয়ে করে 2বার খাওয়াবো নাকি? যখন আর একটা বিয়ে করব তখন না হয় আবার কলিগদের 3 বেলা খাইয়ে দিব, যদিও তখন জব ছেড়ে ইনভেস্টমেন্টের দিকে চলে আসব। কি? আরেকটা বিয়ে করবে মানে? তাহলে আমার এভাবে ধরে আছো কেন? ছাড়ো আমায়। সাদাদের বুকে ঘুষি দেওয়া শুরু করলো, যেন সাদাত ছেড়ে দেয় ওকে। ছাড়ো, যাও, এক্ষুনি যাও, আরেকটা বিয়ে করো, আমি চলে যাব বাবার বাড়ি। সাদাত মুচকি এসে আরও শক্ত করে ধরে রাখে নওশিনকে। এখনই এত রাগ হলে হবে? যখন বিয়ে করে আনবো তখন কি হবে তাহলে? নওশিন এবার জোরে একটা ঘুষি বসিয়ে দিল সাদাদের বুকে, কিন্তু সাদাদের তাতে কোনো ভ্রুক্ষেপ হলো না, বরং নওশিনকে আরও চেপে ধরল। ছাড়ো না কেন? বিয়ে না করবা বললা, যাও না, আজকেই করে আনো। বউ দেখবো তো তোমার, আমার সামনেই বউ নিয়ে আসবা, তাই না? সেটা কেন? যদি অন্য কোনো মেয়ের সাথে তোমাকে নেগেটিভ ভাবে দেখি না, তবে আমি ওই দিনই এই বাড়ি ছেড়ে চলে যাব, দুনিয়াও ত্যাগ করব সাথে সাথে। ইস, কি বলে পাগলি মেয়েটা। সাদাত তো মজা করেছিল, সেটা কি বুঝছে না? রাগ করলো ঠিক আছে, তাই বলে সাদাদের সামনে এমন কথা বলবে? সাদাত নিশ্চয়ই রাগ করলো। ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনতে কার ভালো লাগে? কথাটা শুনে সাদাত ভিমরি খায়, এটা আশা করেনি। সাদাত নওশিনকে ছেড়ে দেয়, কোমর থেকে হাত সরিয়ে নওশিনের দু গালে 2 হাত দিয়ে। কি বললে? এমন কথা যদি দ্বিতীয় দিন শুনি, খবর খারাপ আছে তোমার। কম ভালোবাসি নাকি যে পালাবা আমায় ফেলে?
চোখগুলো নিমিষে লাল হয়ে গেল সাদাতের। নওশিন চোখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পারল, বাট রাগ নাকি কষ্টতে এমন হলো বুঝলো না নওশিন। তাই ভয় পেয়ে যায় যদি সাদাত রাগ করে সেটা ভেবে। সরি, আর বলবো না। আমার কি দোষ? তুমি তো বললা বিয়ের কথা। করবো তো, তোকেই প্রতি বছর বিয়ে করব। তোর আপত্তি আছে কোথায়? রেগে আছে সাদাত। নওশিন বুঝে গেল এবার ওর চোখ মুখ দেখে। না। মাথা নাড়িয়ে না করলো নওশিন। সাদাত নওশিনের মুখ থেকে হাত সরিয়ে দূরে চলে যায় একটু। খুব রাগ হচ্ছে নওশিনের উপর। নওশিনও বুঝে গেছে কথাটা বলা ঠিক হয়নি, কারণ সাদাত আর যাই করুক এমন কথা মোটেও সহ্য করবে না। আগেও একদিন বলেছিল নওশিন, যখন সাদাত ওর উপর রাগ করে দুদিন কথা বলেনি। বাট যখন নওশিন মরে যাওয়ার কথা বলেছিল সাদাত পাগলামি করেছিল সেই লেভেলের। সাদাত সরে যাওয়ায় আজ সেই দিনটার কথা মনে পড়ল নওশিনের। 7-8 মাস আগের কাহিনী সেটা। সাদাদের লাস্ট ক্লাস ছিল ভার্সিটিতে সেদিন। তার আগের 2 দিন থেকে সাদাত নওশিনের সাথে রাগ করে কথা বলেনি। নওশিনের পুরো পাগল অবস্থা। সাদাদের সাথে কথা না বলে ওর দুনিয়াটাই কেমন হয়ে গিয়েছিল। সাদাত 2 দিন আগে রাতের বেলা টানা 2 ঘন্টা ওয়েট পেয়ে এমন রাগ করেছিল। নওশিন সাদাতকে পরে অনেকবার কল করেছে, বাট সাদাত ধরেনি। উল্টে সাদাত একটা SMS দিয়েছে। ডোন্ট কল মি। এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল তার কাছে কল করা হোক। আমি এই টাইমে রোজ ফোন দেই, সেটা মাথায় রাখা উচিত ছিল। তারপর নওশিন আরও কতবার ফোন করলো, বাট সাদাত ধরেনি। পরের দিন ভার্সিটিতে গিয়ে সাদাতকে পায়নি। তাই পরের দিন বিকালবেলা সাদাতের ডিপার্টমেন্টের সামনে বসে আছে। সাদাত আসলেই কথা বলবে। ঠিক 1 ঘন্টা পরে সাদাত ক্লাস শেষে বের হয়। নওশিন পিছু ডাকে। সাদাত শুনেও শুনেনি, তাই নওশিন পিছু নেয় সাদাতের। ভাসানী চত্বর পর্যন্ত দৌড়ে আসে সাদাতের পেছন পেছন। তবু সাদাত যখন থামছিল না তখন নওশিন পেছন থেকে বলে উঠেছিল, তুমি যদি আর এক পাও সামনে আগাও না, তবে আমার মরা মুখ দেখবে। যদি কথা না বলো এখন, আমি আর কোনোদিনও ট্রাই করবো না কথা বলার। বাসায় যাবো, সরাসরি গলায় দড়ি দিব আমি। তোমায় ছাড়া জীবন চাই না আমার। সাদাত তো এমনি রেগেছিল, কথাটা শুনে আরও রেগে যায়। পেছনে ফিরে নওশিনের কাছে এসে, কি বললি? যা বলছি ঠিকই বলছি। তুমি আমার সাথে 2 দিন হলো কথা বলো না। আমি কি করেছি? ফোন ওয়েটিংয়ে ছিল। আমার কি দোষ? কেউ বারবার কল করলেও অপর পাশে বিজি দেখাবে না? সেটাই তো হয়েছে। ওই দিন রাফিন ভাইয়া বারবার কল করেছে, আমি তো ধরিনি। সে সময় তুমি দিয়ে ওয়েটিংয়ে পেয়েছো, তাই এত রাগ। এখনো যদি রাগ করেই থাকো না, আমি সত্যি সত্যি মরবো। এই 2 দিন আমার মরার মতোই অবস্থা করে ফেলেছো তুমি। কথাটা বলা শেষ হলো, বাট সাদাদের চর বসাতে দেরি হলো না। সেখানে যারা ছিল সবাই ওদের কথাগুলো শুনেছিল। সাদাত এমন থাপ্পড় দেওয়াতে সবাই হা করে তাকিয়েছিল, কিন্তু তাতে ওদের দুজনার কিছু যায় আসেনি। থাপ্পড় দিয়ে না দাঁত সব কয়টা ফেলে দিব। নওশিন গালে হাত দিয়ে কান্না শুরু করে দেয়। এখন রাগ দেখায়, কথা বলো না কেন তাহলে? সাদাত নওশিনের কান্না সহ্য করতে পারে না। নওশিন ওই দিন যেভাবে কান্না শুরু করেছিল সাদাত সেটা দেখে ঠিক থাকতে পারেনি, সহ্য হচ্ছিল না ওর। পরে সাদাত খেয়াল করলো সবাই ওদের দেখছে, তাই নওশিনকে হাত ধরে টেনে সেখান থেকে যাবি কন্টেসের পিছনে নিয়ে যায়। চোখ মুছো, চোখ মুছতে বলেছি আমি। সাদাত তখন আবারও রেগে যায়। এভাবে কান্না করার কি আছে? কথা তো বলতেই আসছি, আর রাগ করে নেই, কান্না থামাও। নওশিন দৌড়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। আই লাভ ইউ। আই এম সরি। আর কোনোদিন এমন করলে না। করবো না, সরি। আর তুমি যদি এমন কথা বলছো তো ভালো হবে না। রাফিন ভাই আবারও জ্বালানো শুরু করেছে। ওই দিন বিকালে তুমি আমার সাথে একসাথে বের হলাম না ভার্সিটি থেকে, তো রাতে বারবার ফোন দিয়েছিল। ওর নাম্বার থেকে তো দিয়েছে, অন্য নাম্বার থেকেও, তাই ওয়েটিং পেয়েছো হয়তো। আমি আর কার সাথে কথা বলবো বলো? কার সাথে কথা বলবে এর জন্য রাগ হয়নি। রাগ হয়েছিল কারণ তোমাকে তো আমি কল করি রোজ, তো ওই সময় ওয়েটিং পেয়েছি, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। বিশ্বাস করো তো আমায়। তোকে বিশ্বাস না করলে যে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে আমার। আমি জানি তুই শুধু আমার, বাট ওই সময়টা তো শুধু তোর আর আমার ছিল, তাই রাগ উঠে গেছে। তোমার ক্লাসমেট এমন করলে আমি কি করব? সরি কষ্ট দেওয়ার জন্য। আমারও কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর কোন সাহসে মরে যাওয়ার কথা বলো? আর বলবো না। ব্যথা বেশি লাগছে? তোমার কি শক্ত হাত লাগবে না? আর আমার এত জোরে কেউ মেরেছে কিনা আমার তো মনে পড়ে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে কথাগুলো বলে চলেছিল। সাদাত নওশিনকে বুক থেকে সরিয়ে দুগালে হাত দিয়ে, সরি, এমন কথা শুনে ঠিক থাকতে পারিনি। সরি বলতে হবে না। এখন তো মারলে বিয়ের পর আদর করে দিবা, সুদবোধ হয়ে যাবে। এখন কি করব তবে? আজকে তোমার তো লাস্ট ক্লাস, এরপর তো এক্সাম। আমার ফুচকা খাওয়াও।
এই আমাকে ফুচকার দোকানের সামনে নিয়ে দাঁড় করাতে খুব মজা লাগে তোমার, তাই না? আচ্ছা খাওয়াতে হবে না। বলেই নওশিন হাঁটা শুরু করে রাগে। সাদাত পেছন পেছন দৌড়ে এসে হাতটা ধরে ফেলে। কি হলো? কিছু না, আমার ক্লাস নেই, বাসায় যাব। ফুচকা লাগবে না। লাগবে? সাদাত নওশিনের হাত ধরে টেনে ফুচকার স্টলের সামনে নিয়ে যায়। নওশিন এতক্ষণ মুখ গোমরা করে রাখলেও এখন একটা হাসি দিয়ে দেয়। বাপরে, মুখে হাসি আসছে। আমার চেয়ে দেখি ফুচকার প্রতি প্রেম বেশি। একটু বেশি, অল্প। কি? না না, আপনার প্রেম তো আমার অস্তিত্ব, আর ফুচকা তো আমার পেটের অস্তিত্ব। কারণ আমার পেটে যে পরিমাণ ফুচকা আছে সে পরিমাণ ভাত বা পানিও নাই। মামা 2 প্লেট দাও তো। এই মেয়ে, আমি এই কুখাদ্য খাই না, তুই খা। তোমাকে কে খেতে বলছে? তাহলে 2 প্লেট আর একটা কার? কেন, আমিই খাবো। মামা ঝাল বেশি করে দাও। হায় রে। চুপ, আমি খাই আর তুমি দেখো। মামা ঝাল কম দিও। এই মামা না, ঝাল বেশি দাও। ওই গ্যাস্ট্রিক, কিন্তু তোমার এত ঝাল খাওয়া ঠিক না। প্লিজ, একটু ঝাল খেলে কিচ্ছু হবে না, প্লিজ প্লিজ। যা খুশি করো। থ্যাংক ইউ। আজকেই লাস্ট। মামা তাড়াতাড়ি দাও। নওশিন 2 প্লেট ফুচকা খুব দ্রুত খেয়ে ফেলেছিল। যেভাবে খাচ্ছিল সাদাত হা করে চেয়েছিল। খাওয়া শেষে প্রাণটা জুড়িয়ে গেল। পারো বটে, আর কিছু না খেতে পারো, ফুচকাটা খাওয়া শিখছো একদম। সাদাত বিল পে করে। গাড়ি কই তোমার, দেখছি না তো। সকালেই পাঠিয়ে দিয়েছি, কারণ মনে মনে এটা ভেবেই এসেছি তোমার সাথে যাব। আর যদি তুমি রেগে বসে থাকো বাস। বাট আশাটা পূরণ হয়ে গেল। বাহ, সরাসরি বাসায় যাবা নাকি অন্য কোথাও বসবে? লাঞ্চ করনি তো, চলো রেস্টুরেন্টে ঢুকা যাক। না না, আমি আর খাবো না। তুমি করনি লাঞ্চ। লাস্ট ক্লাস না, লাইভের তো ডিপার্টমেন্টে করতে হয়েছে, যদিও ইচ্ছা ছিল না, তোমার জন্য মুডটা অফ ছিল। তারপরও ফ্রেন্ডসদের কথা ভেবে করেছি, আর তো করা হবে না। তাহলে ঠিক আছে, বাসা দিয়ে আসো আমায়। ওকে চলো। গাড়িতে বসেই নওশিন কাঁচ উঠিয়ে দিল। কি হলো, তুমি তো গাড়িতে জানালা খোলা রাখো, আজ বন্ধ করলে? ড্রাইভ করো। সাদাত ড্রাইভ করা শুরু করে। একটা প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি এখনো। নওশিন তখনও কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। সাদাতও আর কথা বলেনি। কিছুক্ষণ পর নওশিন গাড়ির আয়নাটা নিজের দিকে ঘোরায়। সাদাত দেখেও কোনো প্রশ্ন করেনি এবার। কেন আয়না ঘোরালো? কারণ আগের প্রশ্নটার উত্তর পায়নি সে, তাই আর কোনো প্রশ্ন করবে না, এটাই সাদাতের স্বভাব। নওশিন আয়নাটা নিজের দিকে ঘুরিয়ে হিজাবের পিনগুলো এক এক করে খুলতে থাকে। সাদাত খেয়াল করেনি। হিজাবটা খুলে চুলের ব্যান্ডটাও খুলে দেয়। চুলগুলো মাথা নাড়িয়ে মেলে দেয়। কোমর ছাড়িয়ে যায় নওশিনের চুল, আর যেমন ঘন তেমন শাইনি। চুলগুলোর সৌন্দর্য 10 গুণ বাড়ায়। চুলগুলো পেছনে ভাঁজ হয়ে থাকবে ভেসে আছে বলে, তাই চুলগুলো সামনে আনে, একদম হাঁটু পর্যন্ত হয়ে যায়। সাদাত এবার খেয়াল করে আর নিজের করা প্রশ্নটার উত্তর পেয়ে যায়। সাদাত নওশিনের কাণ্ডে মুচকি হাসে। এবার বুঝলে কেন জানালা লাগালাম? আমার চুল যার দেখার তাকে দেখানোর জন্য, বাইরের মানুষকে দেখাবো না, তাই। উত্তর পেয়েছো? হুম। সাদাত ড্রাইভ করছে। নওশিনের বাসা উত্তরাতে, সেখান থেকে রোজ আসে। হলে ওঠেনি, ওর নাকি ভয় লাগে, তাই গাড়ি নিয়ে রোজ আসা যাওয়া করে। প্রায় 2 ঘন্টার পথ, সাভার টু উত্তরা, ঢাকার 2 প্রান্ত। নওশিন চুলগুলো সাদাত যে সাইডে সেদিকে রেখেছিল। চুলগুলো পেছনের খোলা বাতাসে সাদাদের উড়ুতে যাচ্ছে বারবার, আর নওশিন বারবার সরাচ্ছে। থাক, বারবার সরিও না। সবার গার্লফ্রেন্ডের চুল ওদের মুখে পড়ে, আর আমারটার চুল আমার উড়ুতে। কেন, তুমি কি চাও মুখে পড়ুক? আমার চুলগুলো ভালো লাগে না? হপ, তোমার চুলের জন্য তোমার প্রেমে বারবার পড়ি আমি। আর এই যে উড়ুতে তোমার চুল, এটার যে কি ফিলিংস তুমি ছেলে হলে বুঝতে। সেদিনের কথা ভাবতে ভাবতে নওশিন কোথায় হারিয়ে যায়। ঘোর কাটে সাদাদের কথায়। কি হলো, বের হও। নওশিন চমকে ওঠে। কোথায় হারিয়ে গিয়েছিল? সাদাদের দিকে তাকাতে দেখে সাদাত অলরেডি রেডি হয়ে গেছে। নওশিন সাদাতকে দেখে পুরোই হা। জোশ লাগছে সাদাতকে। কালো জিন্স, সাদা শার্ট, তার উপর কালো কোট, ব্ল্যাক শু, পুরো হিরো হিরো লাগছে। কিন্তু সাদাদের মুড অফ দেখেই বোঝা যাচ্ছে। কি হলো, যাবে না নাকি 5টা বাজে? হুম। কি হলো? নওশিনের সামনে হাত নাড়িয়ে কি বললে? যাবে না? কি ভাবছো এত? তুমি কখন রেডি হলে? তোমার সামনেই তো রেডি হলাম। মন চোখ কোথায় ছিল? চলো এবার যাওয়া যাক, না হলে লেট হয়ে যাবে। সাদাত দরজার দিকে এগিয়ে যাচ্ছে কথাটা বলে। নওশিন খুব ভালোভাবেই বুঝতে পারছে সাদাদর কথাটার জন্য রেগে আছে সেই লেভেলে। বাট আজ শুধু রিসেপশন থাকায় নওশিনকে কিছু বলল না। নওশিন আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে সাদাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। সরি, আর বলবো না, প্লিজ, আম সরি। থাক চলো।
এখনো রাগ ভাঙেনি ছেলেটার? না, আগে আমার সাথে ভালোভাবে কথা বলা কন্টিনিউ করো, তারপর যাব। লেট হচ্ছে, ছাড়ো। না, ছাড়বো না, বললাম তো সরি, আর বলবো না তো কোনোদিনও। সাদাত নওশিনকে ছাড়িয়ে নওশিনের দিকে ফিরে তাকায়। স্বাভাবিক গলায় বলে, আরেক দিনও বলা হয়েছিল কথাটা, এবং পরে এটাও বলা হয়েছে আর বলবে না। রাখছো কথা? আমার কি দোষ, মুখ থেকে বেরিয়ে গেছে। আর যাই হোক, তোমাকে কারোর সাথে শেয়ার করা আমার দ্বারা সম্ভব না, তাই। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতদিনে এই চিনলে? বাহ, আমি জাস্ট মজা করছিলাম। সরি তো, আমি তো মজা করে বলছিলাম, বাট কেন জানি আমার খারাপ লাগছিল, তাই বলে ফেলেছি। আমি আর বলবো না তো এমন কথা, সত্যি। ওকে, চলো। সাদাত মুখ গোমরা করেই কথাটা বলল। তাই নওশিন আবারও সাদাতের কাছে দৌড়ে যায়। আর সাদাত কিছু বোঝার আগেই সাদাতের পায়ের উপর দাঁড়িয়ে উঁচু হয়ে সাদাতের ঠোঁটে নিজের ঠোঁট ডুবায়। এক হাতে সাদাতের মাথার পেছনের চুলগুলো শক্ত করে ধরে, অন্য হাতে সাদাতের ঘাড়ে ব্লাশিং করে অনবরত লিপ কিস করে যাচ্ছে। সাদাত প্রথমে নওশিনকে ধরেইনি। নওশিন সেটা বুঝতে পেরে সাদাতের ঠোঁটে লাভ বাইট দিতে থাকে। সাদাত শেষ পর্যন্ত হার মানে নওশিনের কাছে। আর পারছিল না, না সাড়া দিয়ে হাতের ফোনটা খাটে ছুঁড়ে মারে, আর তারপর দু হাতে নওশিনের মুখটা ধরে চুষে নিতে শুরু করে নওশিনের ঠোঁট। নওশিন এখন আর সাদাতকে কিস করার সুযোগই পাচ্ছে না। সাদাত নিজেই নওশিনের ঠোঁটে পাগলের মতো কিস করছে, কামড়ে দিচ্ছে, চুষে নিচ্ছে নওশিনের ঠোঁট দুটো। প্রায় 10 মিনিটের মতো নওশিনের ঠোঁটে ডুবে থাকে সাদাত। তারপর ঠোঁট থেকে মুখ সরিয়ে নওশিনের গলার ফাঁকা অংশে, মানে যেখানে গহনা নেই, কিস করতে থাকে, বাইট দিতে থাকে। নওশিন সাদাদের মাথার চুলগুলো যেন ছিঁড়ে ফেলছে সব। সাদাত পুরো গলায় কিস করছে পাগলের মতো, কোমরে হাত বুলাচ্ছে। নওশিনের শ্বাস ঘন হয়ে আসছে। সাদাত বুঝতে পারে নওশিন মাতাল হয়ে গেছে ওর মতো। সাদাত নওশিনের গলায় একটা লম্বা কিস করে, আবার ওই জায়গায় আটকে যায়, জিহবা দিয়ে লেহন দেয় একই জায়গায়। নওশিন সহ্য করতে না পেরে সাদাদের চুলগুলো আরও শক্ত করে ধরে ঘাড়ে খামচে দিতে থাকে। সাদাত গলার একই অংশে আটকে যায়, চুষতে থাকে অংশটা। এক জায়গাতে লাভ বাইট দিয়ে যাচ্ছে। দুজন যেন হারিয়ে গেছে অজানায়। কোনো এক সুখে মাতোয়ারা দুজন তলিয়ে যাচ্ছে বিশাল প্রেম ঘোরে। সেই ঘোর কাটে যখন সাদাতের ফোনটা বেজে ওঠে। দুজনাই থমকে যায়। কি করছিল ওরা? দুজনই ছেড়ে দেয় দুজনকে সাথে সাথে। নওশিন লজ্জায় রাঙা হয়ে আছে একদম। কি শুরু করেছিল ও ভাবতেই লজ্জা লাগছে। তো সাদাদের উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়ায়। সাদাত নওশিনকে দেখে মুচকি হাসে। তার মাঝে ফোনটার রিং হয়ে থেমে যায়। বাহ, রাগ ভাঙানোর ভালো উপায় জানো দেখছি। আজকে থেকে বেশি বেশি মুড অফ আর রাগ করব, তাহলে বিনা খাটনিতেই এত কিছু পাবো। ধ্যাত। বলে নওশিন ওয়াশরুমে ছুটে যায়। সাদাদের ফোনটা আবারও বেজে ওঠে। এ কি ভাবি? ভাবি বাসায় তবু ফোন করছে। সাদাত মনে মনে কথাগুলো ভেবে ফোনটা রিসিভ করলো। হ্যালো। তোদের রোম্যান্স শেষ হলো? মানে কোথায় তুমি? বাসা থেকে ফোন দিচ্ছ? আমি তো রুমেই আছি। জি না, আমি বাসায় না। আমি সবাইকে নিয়ে 15 মিনিট আগেই সেন্টারে চলে এসেছি। বাসায় শুধু তুই আর তোর বউ। কি বলো? আমাদের রেখে সবাই চলে গেল? ডাকবা তো একবার নাকি? প্রাপ্তিকে ডাকতে পাঠিয়েছিলাম, এসে বলল তোদের দরজা ভেতর থেকে লক। নওশিনকে নাকি পরি পরি লাগছে, তাই তুই ওর সাথে রোম্যান্স করছিস শিওর। এইটা ভেবে ও তোদের নক করেনি। আর আমায় এসে বলল যেন আমরা সবাই চলে আসি, আর তোরা একটু রোম্যান্স করে চলে আসিস পরে। প্রাপ্তির কথা শুনে আমি সবাইকে নিয়ে চলে আসলাম, বাট তোদের এখনও খবর নেই। আরে সারা রাত পড়ে আছে, পরে করিস সব। এখন আয়, অনেক লোক এসে গেছে এতক্ষণে। আমি তোদের জন্য গেটের ভেতরেই একটা গাড়ি রেখে এসেছি। জলদি আয় ভাই, প্লিজ। হায় আল্লাহ, কি কাহিনী! ডাকলে কিন্তু হতো, এত কাহিনী হতো না। তোর প্যাচাল অফ করে জলদি আয়। আমি বাবাকে বলেছি নওশিনের রেডি হতে একটু টাইম লাগছে, পার্লারের লোক আসতে দেরি করেছে তাই। এরপরে বাবা কিন্তু রেগে যাবে। আচ্ছা, আসছি, রাখো। আর শোন, সবার রুম লক করা আছে। আসার সময় নওশিনকে আলমারিটা ভালো করে লক করে আসতে বলিস, আর তোদের রুমটাও লক করে দিস। মেন ডোর লক করতে হবে না, কেয়ারটেকার আছে। শুধু আলমারি আর রুমটা লক করিস। আলমারির ড্রয়ার ভর্তি নওশিনের কালকের সব গহনা রেখে এসছে আমি। মায়ের লকারে রাখবো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, রাখছি। বাই। নওশিন ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছে আর হাসছে। নওশিন, বের হও, পরে লজ্জা পেও। 5টা 20 বাজে, বাসার সবাই আমাদের রেখেই চলে গেছে।
এখনই যেতে হবে আমাদের। নওশিন সাদাদের কথায় তাড়াতাড়ি বের হয়ে আসে। আসার আগে একটা টিস্যু ভিজিয়ে আনে ঠোঁট আর গলাটা মোছার জন্যে। সবাই কি চলে গেছে? ওয়াশরুম থেকে বের হয়ে 5:30 বেজে গেছে প্রায়। তুমি আর আমি তো প্রেম ঘরে চলে গেছিলাম। আমাদের দরজা বন্ধ দেখে ডাকেনি আমাদের। ভাবি ফোন করেছিল। চলো এখন হারি আপ। ও তার আগে আলমারিটা ভালো করে লক করো। তোমার সব গহনা নাকি এখানে লক করো তাড়াতাড়ি। ও, করছি। তুমি লকটা করো, আমি চোখে মুখে একটু পানি দিয়ে আসি। যা করলাম দুজনে, মুখ ওয়াশ না করলে সব বোঝা যাবে। বাই দ্য ওয়ে, তোমার লিপস্টিক তো একরকমই আছে। ঠোঁটে ঝড় বইয়ে দিলাম আর লিপস্টিক কিচ্ছু হলো না। আরে 12 ঘন্টার আগে এটা সাবান দিয়ে ঘষলেও উঠবে না, তাই। বাহ, আগে জানলে ফার্স্টে শুরু করতাম। নষ্ট হওয়ার ভয়ে কিছু করিনি, বাট তুমি শুরু করার পর হারিয়ে গেছি। হয়েছে, যাও চোখে মুখে পানি দিয়ে আসবে না কি? আসো জলদি যাও। সাদাত ওয়াশরুমে ঢুকে। নওশিন আলমারি লক করে। সাদাত ওয়াশরুম থেকে বেরিয়ে নওশিন, টাওয়েলটা দাও আমার। ওয়েট, নওশিন সারা রুমে তাকায়, কোথাও সাদাদের টাওয়েল নেই। কোথায় তোমার টাওয়েল? খাটেই তো রাখলাম, কোথায় গেল? আচ্ছা, আমারটা ইউজ করবে? আরে দাও। নওশিন ড্রেসিং টেবিলের সামনে থেকে নিজের টাওয়েলটা সাদাদের হাতে দেয়। সাদাত মুখ মুছছে। নওশিন হাতের ভেজা টিস্যুটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। যদিও কিছু বোঝা যাচ্ছে না, তবু না একটু মুছলে আনিজি লাগবে। তাই ঠোঁটটা মুছল প্রথমে। গলা মুছতে যাবে, এক পাশে মুছে অন্য পাশে হাতটা নিয়ে আয়নার দিকে তাকিয়ে চিৎকার দেয়। সাদাত, কি হলো আবার? এদিকে এসো। সাদাত গেল কাছে। কি হয়েছে? লেট হচ্ছে তো। বাবা রাগারাগি করবে এরপর। আর তোমার বাড়ির লোকও চলে এসেছে মেবি এতক্ষণে। আরে আসুক আগে, দেখো এটা কি। গলায় হাত দিয়ে সাদাত নওশিনের গলার দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেছে। সাদাত অনেকক্ষণ যাবৎ গলার এক জায়গাতে কিস প্লাস লাভ বাইট প্লাস চুষে নেওয়ার কারণে সেই জায়গাটা কালো হয়ে গেছে। বিবাহিত যে কেউ দেখলে বুঝে যাবে এটা কিসের দাগ। তাছাড়া পুরো সাদা গলায় এই কালো দাগটাতেই সবার নজর যাবে আগে। গহনাগুলো দেখতেও যদি কেউ আগে নওশিনের দিকে তাকায়, তো ওর আগে নওশিনের গলার দাগটাই দেখতে হবে। ফর্সা কম হলে এত কালো হতো না জায়গাটা। বুঝো এবার ফর্সা বেশি হওয়ার জ্বালা। বোকার মতো দাঁড়িয়ে না থেকে বলো না কি করব। সাদাত হা করে বোকার মতো তাকিয়ে আছে এখনো। নওশিন আবারও বলে, এই সাদাত, আমার মান সম্মান সব শেষ হবে আজকে। সাদাত এবার কথা বলে, ফর্সা হওয়ার শাস্তি তোমার। এখন এটা কি ফর্সা হওয়ার দোষ নাকি? এক জায়গায় এত কিছু করলে তো এমনই হবে। আচ্ছা বাদ দাও, এখন কথা বাড়িয়ে লাভ নেই। কি করা যায়? শুধু যে তোমার মান সম্মান যাবে তা না, আমারটা পুরো ধুলার সাথে গড়াগড়ি খাবে যে পরিমাণ লোক আসবে। আল্লাহ। নওশিন মেকআপ বক্সটা খুলে জায়গাটায় মেকআপ করা শুরু করে, বাট তবুও বোঝা যাচ্ছে। সাদাত, তোমার জন্যই তো। আস্তে করতে পারো না? সব সময় শক্তি বেশি দেখাতে হবে ওনার। শক্তি থাকলে দেখানো যায় না। আবারও ফোন বেজে উঠল সাদাতের। নওশিন কথা না বাড়ি এবার পেনকেট লাগাতে শুরু করে। হ্যালো। কই তোরা? 5 মিনিট লাগে না আসতে। কি করছিস তোরা? বাবা বারবার প্রশ্ন করছে আমাকে। নওশিনের বাসার সবাইও এসে গেছে অলরেডি। ও জাস্ট 5 মিনিট ভাবি, আসছি। তাড়াতাড়ি প্লিজ। নসীন হলো? না। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে কি করা যায় ভাবছে। কিছুক্ষণ পর, সাদাত, তোমার শেভিং ক্রিম আছে না? আছে। কি হবে ওটা দিয়ে? আগে বলো কোথায়। ওয়েট, তোমার আনতে হবে না, আমি এনে দিচ্ছি। সাদাত ওয়াশরুম থেকে শেভিং ক্রিমটা এনে নওশিনের হাতে দিল। থ্যাংক ইউ। একটু পানি প্লিজ। সাদাত টি টেবিলে রাখা গ্লাসটা নওশিনের কাছে দিল। নওশিন দ্রুত গতিতে যে মেকআপটা করেছিল জায়গাটায় সেটা একটা টিস্যু ভিজিয়ে তুলে নিল। মেকআপ করায় কালোটা আরও বেশি বোঝা যাচ্ছিল, তাই তুলে ফেলে। এরপর ডে ক্রিম প্লাস শেভিং ক্রিম একসাথে মেশায় হাতের তালুতে নিয়ে কটনে আরেকটু শেভিং ক্রিম নিয়ে প্রথমে জায়গাটা লাগায়, পরে মিশ্রণ করা ডে প্লাস শেভিং ক্রিমটা পুরো গলায়। এবার গলাটা সব জায়গায় সমান ফর্সা দেখাচ্ছে, কিন্তু কালো দাগটা তবু একটু বোঝা যাচ্ছে। তাই আবার একটু পানি এবং এক ফোঁটা শেভিং ক্রিম প্লাস প্যানকেট হাতে নিয়ে গুলায়, তারপর কটন নিয়ে কালো জায়গাটাতে লাগিয়ে দেয়। এবার আর কিছু বোঝা যাচ্ছে না। সাদাত, কমপ্লিট। আল্লাহ বাঁচালে তুমি আমায়। এবার তাড়াতাড়ি যাই, এসো। দাঁড়ান, এটা কিন্তু 1 ঘন্টা পর্যন্ত থাকবে মাত্র। কিন্তু আমায় তো 10টা পর্যন্ত থাকতে হবে সেখানে। তাহলে উপায়? নওশিন সাদাদের কাভারটা খুলে কিছু একটা খুঁজছে। কি খুঁজো? নওশিন কথা না বলে খুঁজে চলেছে। এই নাও। গরমে মাফলার, আর এত ছোটটা?
হুম, আমি 1 ঘন্টা নর্মালি সবার সাথে হাই হ্যালো করে যাব। কিছুক্ষণ পরে আমি একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, তারপর আমার গলা ব্যথা হবে, যেটা আমি তোমায় জানাবো, আর তুমি এই মাফলারটা আমাকে পরিয়ে দেবে, আন্ডারস্ট্যান্ড? এত কিছুর কি দরকার? চলো, পাশেই তো কত হসপিটাল, একজন ডক্টর দেখিয়ে আনি। এমন কিছু মেডিসিন দিবে লাগানোর জন্য যাতে দাগটা উঠে যায় কিছু সময়ের মাঝেই। কি? আমি ডক্টরের কাছে যাব? তোমার মাথা খারাপ? শোনো, ডক্টররা বোঝে কিসে দাগ হয়। আর এখানে তোমার ঠোঁটের ছাপটাও বোঝা যাচ্ছে। আমার কাছে তো ডক্টর আস করলে আমি কি বলবো? হ্যাঁ, আমার হাজবেন্ড কিস করেছে, তার চেয়ে আমি যেটা বলেছি সেটা ভালো আইডিয়া। প্লিজ সাদাত, আমি কিন্তু লজ্জায় পড়ে যাব কেউ বুঝলে। তুমি কিন্তু খেয়াল রাখবা দাগটা, ঠিক আছে? বোঝা যায় কিনা সেটা খেয়াল রাখবা। আমার মনে হয় না 1 ঘন্টার আগে বোঝা যাবে, তাও তুমি খেয়াল রাখবা, ঠিক আছে? সেখানে তো আর আয়না পাবো না সবার সামনে যে দেখবো আমি, একটু প্লিজ। ওকে চলো। আরে মাফলারটা তো ঢুকাও পকেটে। ও, যেন পকেটে ঢুকে আমার সেই মাপে নিয়েছো দেখছি। তা লোকে কি এটা বলবে না আমি মাফলার নিয়ে ঘুরি? নওশিন সাদাদের পকেটে মাফলারটা ঢুকিয়ে, আরে আমাদের দেরি হচ্ছে, কারণ আমার গলাটা একটু একটু ব্যথা করছে। তুমি আমার মেডিসিন এনে খাওয়াতে লেট হয়ে গিয়েছিল, তো ডক্টরের পরামর্শ মেনেই তো তুমি মাফলার সাথে এনেছো, যেন বেশি ব্যথা হলে পড়াতে পারো। দুজনে রুম থেকে বের হয়। সাদাত রুমে লক করেছে। এতগুলো মিথ্যা বলবে তুমি? আমি না হয় পারবো, তুমি তো মিথ্যা সহ্য কম করো। আরে এইটুকু মিথ্যে অভিনয় না করলে আমার মান সম্মান থাকবে না যে। আর আমার কাছে আমার প্রেস্টিজটা খুব দামি, আর এটা বুঝে গেলে তোমারও প্রেস্টিজে 12টা বেজে যাবে। তার চেয়ে এই মিথ্যাটা বলে বাঁচতে হবে। আল্লাহ, তুমি আমার মাফ করো প্লিজ। ওকে, কি আর করার। হুম। আর সবাই জানে আমার একটু ঠান্ডা পানি ধরলেই ঠান্ডা লেগে যায়, সো এটা সহজেই বিশ্বাসযোগ্য হবে যে আমার টনসিলে ব্যথা হচ্ছে। বুদ্ধি আছে। কথা বলতে বলতে দুজন খুব দ্রুত সিঁড়ি দিয়ে নামছে। রিদি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। সাদাদের সেটা চোখে পড়েনি, বাট নওশিন দেখেছে। এ মা, সাদা দিদি যায়নি? এবার সাদাদও খেয়াল করলো। মনে মনে সাদাত খুশিই হয়েছে বদমাইশ মেয়েটা যায়নি বলে। ও থাক, ইচ্ছে হয়নি যাইনি, তুমি দ্রুত হাঁটো। আর তুমি ওকে রিদি রিদি করে কেন ডাকো? আপু বলবা। এই মায়া বুড়ি মায়া তোমার বয়সের তুলনায় দেখবা তুমি আপু ডাকলে রাগে জ্বলবে। কি বলো? আমি তো মনে করেছি প্রাপ্তির এইজের হবে, তাই তো নাম ধরে ডেকেছি। আচ্ছা, তাহলে আপুই বলবো এখন থেকে। আমার সেই এজ। ও, দেখে তো বোঝা যায় না, অনেক সুন্দর দেখতে উনি। আজাইর একটা। চুপ, কি বলো? থামো, শুনবে তো। দুজনেই ড্রয়িং রুমে এসে সাদাত মেন গেটের দিকে যেতে থাকে আর নওশিন সোফার দিকে রিদির কাছে। রিদির মেজাজটা চটে আছে, বাট নওশিন সেটা বুঝেনি। আপু, তুমি যাবে না? সাদাত এবার পেছনে তাকায়। নওশিন যে রিদিকে ডাকতে গেছে এটা বুঝতে পারে। রিদি কিরকম বিহেভ করবে নওশিনের সাথে সেটা দেখার জন্য সাদাতও এগিয়ে যায়। কি হলো আপু, যাবে না? রিদি কোনো কথা বলছে না, রাগে গিজগিজ করছে। নওশিন ওর কাছে গিয়ে হাতটা ধরে ফেলে। এই আপু, চলো না, রেডি হয়ে নাও, আমরা ওয়েট করছি তোমার জন্য, একসাথে যাই, চলো। এবার রিদি খেপে যায়। নওশিনের হাতটা ছিটকে ফেলে দেয়। নওশিন পুরো অবাক, কিছুই বুঝতে পারলো না কি হলো। সাদাত দেখতে পেল রিদি কেমন করে নওশিনের হাতটা ছিটকে ফেলেছে, তবুও মাথা ঠান্ডা রেখে কিছু বলেনি। কিন্তু এরপর রিদি যা করেছে সাদাত সেটা মেনে নেয়নি। তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার? নওশিন কি বলবে বুঝতে পারছে না। একটা মেয়ে আরেকটা মেয়ের হাত ধরলে কি এমন হয়? আর তার উপর রিলেটিভ। মাথায় ঢুকছে না নওশিনের বিষয়টা, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো? পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। সরি। নওশিন নিচের দিকে চেয়ে কথাটা বলে। ফাজিল মেয়ে, তোমার সেই ফালতু রং তামাশার অনুষ্ঠানে যাওয়ার মতো হাজারের সময় আমার নেই। যেতে পারো তোমরা। আর আমার সাথে এরপর থেকে এরকম হাত ধরাধরি করে কথা বলতে আসবে না। আমি জাস্ট নিতে পারি না। সাদাত অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে, বাট রিদি নওশিনকে ফাজিল মেয়ে বলে ওর মাথায় যেন রক্ত উঠে গেছে। নওশিন মাথা নিচু করে চলে আসছিল সেখান থেকে। আসলে ওর খুব খারাপ লাগছিল, এমন একটা বিহেভ আশা করেনি ও। সাদাত নওশিনের হাত ধরে রিদির সামনে যায়। রিদিও বসা থেকে উঠে দাঁড়ায়। শোনো, আমার বউ নওশিন, তোমার সাহস কি করে হয় ওর সাথে এমন করে কথা বলার? ড্যাম ইউর বউ, একটা পুচকে পুতুলো। নওশিন হাঁ হয়ে ওদের কথা শুনছে। একটা সিম্পল বিষয় এত কিছু হবে সেটা ওর জানা ছিল না। রিদি জাস্ট শ্যাট আপ। ওর সাথে নেক্সট টাইম এমন করে কথা বললে তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারবে না। আর কি যেন বললে? ওর আজাইরা অনুষ্ঠানে যাওয়ার সময় নাই তোমার? তুমি কি পরিমাণ আজাইরা সেটা তো বোঝাই যাচ্ছে। দেখছো তো স্টার জলসা। সাদাত রেগে জোরে জোরে কথাগুলো বলছে। আরও কিছু বলবে তার আগেই নওশিন থামিয়ে দেয়।
সাদাত থামো প্লিজ, বাদ দাও না, লেট হচ্ছে, চলো চলো, লেট হচ্ছে। নওশিন সাদাতকে একরকম টেনেই সরিয়ে নিয়ে আসে রিদির সামনে থেকে, যেন ওর মাথাটা আরো গরম না হয়। আচ্ছা, তোমার এখনো রাগ কমেনি? ব্যাপারটা তো সিম্পল ছিল, বলো। সাদাত আর কোনো কথা বাড়ায় না, নওশিনকে নিয়ে গাড়িতে উঠে যায়। আর রিদি রাগে ফুলছে সাদাদের কথাগুলো শুনে। ইস বউ, আমার পায়ের নখরে অযোগ্য মেয়ে একটা। মনে মনে এসব ভাবছে আর ফুলছে। এদিকে সাদাত নওশিনকে নিয়ে ড্রাইভ করা শুরু করে। সাদাত ড্রাইভ করছে, কোনো কথা বলছে না। মেজাজটা যে এখনও চটে আছে নওশিনের বুঝতে বাকি রইল না, তাই নওশিন নিজে থেকে কথা বলল। সাদাত নিশ্চুপ। ওকে, হৃদয় আপু আমার সাথে একটু খারাপ বিহেভ করেছে, বাট তুমি তো সেটার প্রতিবাদ করেছো, তাই না? তাহলে এখনো কেন মুখটা এমন বাংলার পাঁচ করে রেখেছো বলো? আমি কিন্তু তোমার এমন চেহারা দেখতে রাজি নই একটু। সাদাত এখনও চুপ, ড্রাইভ করে চলেছে। নওশিনের এবার রাগ হচ্ছে সাদাতের উপর। আজব তো, একটা মানুষ হতেই পারে তোমার আর আমার থেকে আলাদা, সেটা তো মেনে নিতে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক যে সবাই তো সেম মুডের হবে না। এই যে তুমি আর আমি, আমাদের মাঝেও তো কত তফাৎ। তো রিদি আপু তোমার আমার মাঝের কেউ না, ওর জন্য আমরা কেন আমাদের ভালো লাগার সময়টা নষ্ট করবো বলো? সাদাত কোনো কথা বলল না, কিন্তু মনে মনে ঠিকই বলল। তোমায় আমি কি করে বলবো ও যে তোমার মাঝে ঢুকে পড়তে চাইছে? কিন্তু সেটা তো আর নওশিন শুনতে পেল না, তাই বিরক্ত হয়ে নওশিনও আর কোনো কথা বলল না। জানালার দিকে মুখ করে বসে রইল। সাদাদের বাসা থেকে সেন্টারটা খুব বেশি দূরে নয়। এবারও সিগন্যালে আটকে পড়ল। সাদাত গাড়ি থামিয়ে নওশিনের দিকে তাকালো। মেয়েটা মুখ ভার করে বাইরের দিকে তাকিয়ে। তুমি আমার মুড অফ করে রাখলে কেন? নওশিন সাদাদের দিকে ফিরে তাকালো। না, আমার কি মুড আছে যে সেটা অফ হবে? রাগ করলে? তোমার কি মনে হয় সেই কখন থেকে আমি তোমার সাথে কথা বলছি, তুমি কোনো কথাই বলছো না? অ্যাটলিস্ট হু বা না কিছু তো বলতে পারতে। এখন তো বলছি মুড ঠিক করো। বললাম আর মুড ঠিক হয়ে গেল? ভেতর থেকে ঠিক হতে হয়, বুঝলা? যেমন তুমি রাগ করলে পা থেকে মাথা পর্যন্ত সবটা রাগে গিজগিজ করতে থাকে, কেন বলো তো? ফার্স্টে আমার সাথে রাগ করলে সেটা ঠিক হলো, কত ভালো লাগছিল তখন আমার, তুমি জানো। বাট এরপরে আবার হৃদয়াপুর উপর রাগ করে তুমি আমার সাথে কথা বলছিলে না, যেটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমায়। আমার কি মনে হয় বলো তো, তোমার মতো রাগী হওয়া উচিত ছিল আমার। আমি তো আর তোমার মতো রাগ দেখাতে পারি না, তাই না? কথা না বলে তো থাকতে পারি না, বাট তুমি তো পারো। হালকা হয়েছে মন? মানে? এই যে মনের সব কথাগুলো আমার উপর ঝাড়লে মনটা তো হালকা হলো নাকি? সাদাত, আমি রাগে কথাগুলো বলিনি, আমি জাস্ট এটা বোঝাতে চেয়েছি তুমি যখন রাগ বা মন খারাপ করে আমার সাথে কথা না বলো, তখন আমার খুব কষ্ট হয়। ইভেন শুধু আজ কেন, টানা 4 বছরে কম বুঝিয়েছি আমি তোমায় যে তুমি রাগ করে বা মন খারাপ করে আমাকে মারো বকো, আমার কোনো আপত্তি নেই, বাট কথা বলো আমার সাথে। আমি সহ্য করতে পারি না যদি তুমি আমার সাথে কথা না বলো, কিন্তু তুমি এই একটা কাজই করো আমার সাথে। নওশিন মন খারাপ করে কথাগুলো বলে ফেলল। আসলে সাদাত যখনই যার সাথে রাগ হোক না কেন সেটার প্রভাব এই মেয়েটার উপর ফেলে। কথা বললে জবাবও দেয় না, যেন ওর সব কিছুর দায় এই মেয়েটার। আসলে যাকে খুব বেশি ভালোবাসা যায় সেই মানুষটার উপর নিজের রাগ, অভিমান, কষ্ট, সুখ সবটা কিভাবে জানি এমনিই চলে যায়। না চাইলেও প্রভাবটা পড়ে। মনে থাকে না তো, মনে হয় তুই এসে সব ঠিক করে দিবি, তাই অভ্যাস হয়ে গেছে সবটা তোকে দিতে দিতে। একটু মানিয়ে নে না। ধুর, মানিয়েই তো নিচ্ছি, বাট কথা না বলে কান্না পায় আমার। অ্যাটলিস্ট হু হা কিছু তো হলেও বলতে পারো। রাগ করলে তো মুখটা ঢ্যাঁড়সের মতো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আমার কপালে যে কোত্থেকে আসলে তুমি, উফ, আল্লাহই ভালো জানে। আল্লাহ না, শুধু আমিও জানি তুই আমার টেডি বিয়ার। আমার সব রাগ মন খারাপ ঠিক করা তোর কাজ, তাই আমি তোর কপালে জুটেছি। দেখ, তোর তো রাগ দেখলাম না কোনো দিন, বাট আমার রাগ ভাঙাতে তোর একটু কষ্ট হলেও কিন্তু একমাত্র তুই রাগটা ভাঙাতে পারিস বা কন্ট্রোল করতে পারিস। তাই তো তোকে আমার করে পাঠানো হয়েছে। এই জাস্ট রিদির উপর আমি চটে গেলাম, তুই ছাড়া অন্য কেউ কিন্তু আমাকে সেই সময় থামাতে পারতো না। আর আমি কেন জানি না তোর উপর সবটা দিতে পারি। উফ, তুমি না আস্ত একটা পাগল। আচ্ছা শোন না, তোর রাগ হয় না আমার উপর? তোমার মতো নিম্মুখ নাকি আমি, হ্যাঁ, যে অল্পতেই রাগ হবে আমার? তবে আমারও কিন্তু রাগ হয়, দেখবা যেদিন আমি রাগ করব তোমাকেই ভাঙাতে হবে, হিমশিম খেয়ে যাবা তখন। আমি তো তোমারটা অনায়াসে ভাঙাতে পারবো, কষ্ট করে হলেও। আমার তো অভ্যাস আছে, বাট তোমার তো সেটা নেই। তাই এমন কিছু করে বসো না যেন আমার রাগ হয়। হয়তো এমন হয়ে গেলে আমি রাগটা ভাঙানোর সুযোগই দিলাম না তোমায়। কথাগুলো অবশ্য আমার না, বাবা বলে আর কি। আমি নাকি ছোট সময় খুব শান্ত ছিলাম। আমি তো ভাইয়ার 9 বছরের ছোট, বাট ভাইয়া নাকি তবুও সারাক্ষণ আমায় জ্বালাতো, আর আমি হাসি মুখে সব সহ্য করে নিতাম। কিন্তু মাঝে মাঝে ভাইয়া এমন কিছু করতো
আমি নাকি ভাইয়াকে সারাদিন মুখই দেখাতাম না, যেন ভাইয়া আমার রাগ ভাঙানোর সুযোগটাই না পায়। তাই তোমাকেও বললাম। এই না প্লিজ, আমাকে এত বড় শাস্তি দিলে আমি নিতে পারবো না। ওকে, তার চেয়ে শাস্তি স্বরূপ তোমায় ফুচকা খাইয়ে দিব সেদিন। হুম। তবু 1000 গুণ ভালো শাস্তি হবে সেটা। আর শোনো, রিদিয়াপুর উপর আর রাগ করে থেকো না, বুঝলা? সবাই তো আর একরকম হয় না। আর আমারও বোঝা উচিত ছিল যে সবার হাত ধরা মেবি ঠিক না। তাই তুমি আর রাগ করে থেকো না, তুমি তো প্রতিবাদ করেছই, সেটাই যথেষ্ট। সাদাত কিছু বলতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল। তাই আর কিছু না বলে তাড়াতাড়ি ড্রাইভ করে পৌঁছে গেল সেন্টারে গাড়ি পার্ক করতে সাদাতের ভাবি প্ল্যানিং মতো রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা কিছু কিশোরী ওদের ফুল ছিটিয়ে ভেতরে নিয়ে গেল। ওরা ভেতরে ঢুকতেই সবাই পুরো হা হয়ে তাকিয়ে আছে। যদিও সেই মুহূর্তে যারা উপস্থিত ছিল সবাই সাদাত আর নওশিনের পরিচিত, বাট ওদের দুজনকে পাশাপাশি যে এতটা ভালো লাগছে কেউ চোখ সরাতে পারছে না। বিশেষ করে নওশিনকে আসলে আজকে অন্যরকম অপূর্ব সুন্দর লাগছে। সাদাদের মা দৌড়ে সে ছেলের বউকে জড়িয়ে ধরে। বড় বৌমা, এই মেয়ে কি আমার ছেলের বউ নাকি পরী? না মা, আপনার ছোট ছেলের বউ কিন্তু একটা ছোট্ট পরীর মতো দেখতে। মাম্মি, নতুন বউ কাকিমাউনিকে দেখতে বারবি ডলের মতো, তাই না? সাদাদের ভাইয়ের ছেলে 5 বছর বয়স ওর মায়ের আঁচল ধরে এমন একটা প্রশ্ন করলো, অরূপের কথা শুনে সবাই হেসে উঠল। একটু দূরে বসে থাকা নওশিনের বাবা মা এতক্ষণে সবার ব্যবহার দেখে এটা বুঝে গেছে ওদের মেয়ের কোনোদিনও সুখের অভাব হবে না এই পরিবারে। নওশিন সবার ভিড়ে ওর বাবা মাকে দেখতে পায়নি। মাম্মাম বলো না, বউটা বারবি ডল। অরূপ তখন কোনো উত্তর পায়নি, তাই আবার ওর মাকে প্রশ্নটা করে। বাবু, এটা একটা বারবি ডল। তোমার কাকিমণি কেমন? পুতুল কাকিমণি। আচ্ছা, তোমরা কি ওদের এখানেই দাঁড় করে রাখবে নাকি? স্টেজের চেয়ার দুটো খালি থাকবে, বসো কোরা, পরে কথা বলো তোমরা। সবাই মিলে সাদাত আর নওশিনকে স্টেজে নিয়ে যায়। নওশিন কোনো কিছু না ভেবে ধপাস করে বসে পড়ে নিজের চেয়ারে। এটা দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। নতুন বউ কোনো কিছু না বলে বরের আগে এভাবে হুড়হুড়িয়ে বসে পড়বে এটা কেউ ভাবেনি, তাই হাসাটাই স্বাভাবিক। নওশিন বোকার মতো আবারও জোরে বলে ওঠে, প্লিজ হেসো না তোমরা। আমি এত গহনা আর ভারী শাড়িটা নিয়ে আর সোজা হয়ে থাকতে পারছিলাম না, তো তাই বসে পড়লাম। সাদাদের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, সাদাত প্লিজ ডোন্ট মাইন্ড, তোমার আগেই বসলাম আমি। যদিও আমি জানি তোমার আগে বসার কথা, বাট শাড়িটা আমার থেকে ওজন লাগছিল। আরে ঠিক আছে, বর আগে বসবে সেটা জাস্ট প্রচলিত, এটা তো আর রোল ঠোল না রে। তবে শাড়ি আর গহনার দোষ দিয়ে কোনো লাভ নেই, শরীরটাও একবার খেয়াল করা উচিত। সাদাত, আজ একটু চিকন আর তোমার চেয়ে খাটো বলে এই কথাটা বললা না? এই অপমান আমি কই রাখবো? অপমানের কি আছে, যা সত্যি তাই বলেছি ম্যাম। আমারও তো এটাই মনে হয়, তোমার চেয়ে তোমার শাড়ির ওজনটা বেশি হবে। সাদাদের মা নওশিনের বাবা আর মাকে স্টেজে নিয়ে আসে। নওশিনের বাবা মাকে দেখে উঠে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। মা, আমি না বললে আসবে না? তোর বাবা জোর করে আনলো, কি আর করার, তাই আসলাম। না আসলে আমার সোনা মেয়েটাকে যে এত সুন্দর লাগছে দেখতেই পেতাম না। আমাকে ভুলে গেলি? নওশিন এবার ওর বাবাকে জড়িয়ে ধরে। ইস, একদম না, তুমি আমার একটা মাত্র বাবা, তোমাকে কি ভোলা যায় নাকি? এটা কোনো কথা? বাবা তো একটাই থাকে সবার। নওশিন আবার ঘটা করে সবার সামনে বলে, একটা মাত্র বাবা। হায় আল্লাহ, মানুষের হাসি কি এত সহজে থামবে নাকি? হলো ঠিক তাই। হয়েছে পাগলি, যা বস এখন নিজের জায়গায়। মা, ভাইয়া ভাবি কোথায়? ওরা আসছে, ফোন করছে, আসছে সবাইকে নিয়ে। আমি আর তোর বাবা আর দেরি করতে পারছিলাম না, তাই সবাইকে রেখেই বেরিয়ে পড়েছি। ওরা এসে গেল বলে, মিরপুর এসে গেছে। শ্যামলে আসতে আর কতক্ষণই বা লাগবে? তুই গিয়ে বস জামাইয়ের পাশে, যা। সাদাত আর নওশিন পাশাপাশি চেয়ারে বসে, সাদাত আর চোখে নওশিনের দিকে তাকিয়ে। এমন সময় নওশিনের ভাবি এসে পড়ল। সাদাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কি ব্যাপার জামাই বাবু, রাতে কি দেখতে দেয়নি যে এখন দেখছো এভাবে, তবু আবার সবার সামনে? আরে ভাবি, তুমি কখন এলে? কথা শোনার আগে খেয়াল করেনি। এই তো সবে মাত্র। কি রে নৌশিন, দেখতে দিসনি রাতে? ভাবি তুমি তো এগুলো বলতে না আগে কখনো, আজ কি হলো এসব বলো। আগে কি তোর বাসর হয়েছিল? আরও যে আমি বলবো। নওশিনের কানের কাছে মুখ এনে, ভাবি হয়েছে, ব্লাশিং হতে হবে না এত। আমি যাই ওই দিকটাতে, তোরা থাক। সাদাত মুচকি এসে বিদায় জানায়।
সাদা তুমি বললে আমার ডিপার্টমেন্টে সবাই নাকি এসে গেছে, বাট আমরা তো কখন থেকে বসে আছি, কোথায় কাউকে তো কিছু দেখলাম না। এখানে তো সব তোমার আর আমার বাড়ির লোকজন। এসেছে মেবি খাচ্ছে বা আশেপাশে কোথাও। রাক্ষসের দল, আগে দেখা তো করবে। খাবার কি উড়বে যাবে নাকি? তোমার মতো তো না, রিসেপশনে এসে পেট পুড়ে খাওয়াটাই আসল মজা, যদিও তুমি সেটা বুঝবে না। তুমি বুঝো তাহলেই আমার হবে। এই বিয়ে বাড়ির কিন্তু আরও একটা দারুণ দিক আছে। কি? তোমার বাড়িতে যে মেয়েগুলো এসেছিল সেগুলোকে আজ করে দেখো কালকে আমার সাথে যাওয়া ছেলেগুলোর থেকে কে কয়টা প্রপোজ পেয়েছে বা কে কে ফোন নম্বর বিলি করছে। আমি তো শিওর কালকে সব মেয়েরা তোমার বাসায় গিয়ে বিপদে পড়ে গিয়েছিল, ঠিক যেমন তুমি লাবণ্যর বিয়েতে পড়েছিলে। আর তোমার বাসার মেয়েদেরও সেম অবস্থাই হয়েছিল ছেলেদের জ্বালায়। লাবণ্য সাদাদের ক্লোজ ফ্রেন্ড। আমি আগে জানলে তোমাকে সেখানে নিয়ে যাওয়ার কথা ভাবতামই না। ও, এই মজার কথা বললা? এটা সবাই জানে, শুধু কাল কেন, আজ দেখো কি হয়। আমার ডিপার্টমেন্টের ছেলেগুলো তো কাল আমার বাসার সব মেয়েকে চালাইছে নাকি। আজও তো কম সুন্দরী মেয়েরা আসেনি, আর ছেলেও অনেক হবে, সেই রকম অনেক কিছুই। সাদাত আর নৌশিন কথা বলে চলেছে, অপরদিকে ওদের পরিবারের লোকেরাও একে অপরের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে একদল ছেলে মেয়ে দৌড়ে আসে সাদাত আর নরসিনের কাছে। अरे भाभी क्या बात है, कितने मुलाकात हुई? সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সবগুলো নরসিনের বন্ধু। এতক্ষণ ওপরে এনজয় করছিল সাদাত আর নরসিনের আসার খবর পেয়ে দৌড়ে এসেছে। এরা সবাই যেমন নরসিনের ক্লোজ তেমনি সাদাদের। সাদাত ভাই বলতে অজ্ঞান সবাই, আর মারুফ তো নিজের বড় ভাইয়ের মতোই সম্মান করে সাদাতকে। এই কে তোদের ভাবি? হ্যাঁ, কেন আপনি? কি হচ্ছে কি সব? কিসের আপনি, কিসের ভাবি? আরে আপনি আমাদের ক্যাম্পাসের সবার প্রিয় বড় ভাই, সাদাত ভাইয়ের ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, তো আপনাকে অবশ্যই ভাবি বলে সম্মান দেওয়া উচিত। সাদাত ওদের কথায় মুচকি হাসতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তোরা। সাদাত, কি বলো? তার মানে তুমি ওদের নাটের গুরু? নাটের গুরুর কি আছে, ওরা সবাই আমাদের আদরের ছোট ভাই বোন। তো আমার বউকে ভাবি আর আপনি বলেই তো ডাকবে নাকি? এই ভালো হবে না কিন্তু, তাই বলে সবাই আমার ভাবি বলে ডাকবে নাকি? নেভার, এটা হবে না। এটাই চলবে নওশিনকে খেপানোর জন্যে। বাট এই নসীনটা এত সহজে খেপে না। কি করে যে ওর মাথায় সবকিছু থেকে বাঁচার জন্য একটা বিকল্প বুদ্ধি সবসময় তৈরি থাকে, তা একমাত্র উপরওয়ালাই ডাকে। ওকে, ডাক তোরা ভাবি, নো প্রবলেম, বাট শুধু ছেলেরা ডাকবি। ছেলেরা তোদের প্রিয় সাদাত ভাইয়ের দলে গিয়ে আমায় ভাবি বলে ডাক। বাট শোন, এতদিনের ফ্রেন্ড তোরা আমার, তো আমার পক্ষেও তো কেউ থাক। সো মেয়েরা আমার দিক থেকে সাদাতকে জিজু বা দুলাভাই বলে ডাকবি, ওকে? এই না না, কিসের দোলা ভাই, আমি শুধু ভাই। না না সাদাত ভাই, আমি কিন্তু নৌসেনের দলেই আছি। দেখছিস সবাই, বেস্টি আসলেই বেস্টি হয়, আর তোরা নিজের স্বার্থে সব কয়টা সাদাত ভাইয়ের দলে না। এই একদম না, আমিও কিন্তু তোকে ভাবি রাখিনি। যা, আমি তো তোদের দুজনের কাছ থেকে বেশি আশা করেছিলাম রে। হুম, সব আশা পূরণ হয় না। এখন তোরা ডিসাইড কর কি বলে ডাকবি আমায়। এই না, আমি তো তোর দুলা ভাই জিজুকে ডাকবই না। নেহার সাথে তাল মিলিয়ে সব মেয়ে না জানিয়ে দেয়। তবে ওকে ডান, তুই আমাদেরই রইলি, ভাবি ক্যান্সেল, আর সাদাত ভাই ভাই হয়ে থাকুক। আমরাও একটা মতামত আছে সাদাত ভাই। তোর আবার কি হলো? এই মেয়েটা তো ডিপার্টমেন্টের সবচেয়ে পিচ্ছি, একে কি ভাবি টাকা ঠিক হবে? আমার তো কেমন জানি লাগে। বাদর, আমি পিচ্ছি? এই সবাই ভাবি বলে ডাকবি আমায়। তোরা সবাই আনম্যারিড, শুধু আমি ম্যারিড, সো সবাই আমার সিনিয়র, ঠিক আছে? সো আমি সবার সিনিয়র, বুঝলি? ভাবি বলে ডাকবি, সবাই সম্মান দিয়ে কথা বলবি, ওকে? হোপ, মেরিট তো কি হয়েছে? বিয়ে করে কি 5 ফুট থেকে 6 ফুট হয়ে গেছে নাকি? সে তো 5 ফুট 2 ইঞ্চি আছিস, আর দেখতে তো ঠিক চড়ুই পাখির বাচ্চার মতো। তোর কি রে? এই তুমি দেখছো না তোমার সামনে তোমার বউকে কেউ এভাবে ইনসাল্ট করছে? চোখে পড়ে না তোমার? মুগ্ধ ছাড় না, এভাবে বলিস না, বউ হয় আমার। এভাবেই সবাই মজা করতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। ধীরে ধীরে গেস্টরা আসতে শুরু করে। সবার নজর যেন নওশিনের দিকে। এমন ছেলের বউ আনায় পাড়াপড়শিরা সাদাদের মায়ের প্রশংসায় পঞ্চমুখ। 2 ছেলের এমন বউ পেয়ে সাদাদের মা যেন আজ একটা পরিপূর্ণ আত্মা। এদিকে সাদাদের কলিগরা আসতে শুরু করেছে, তাই নওশিনের ফ্রেন্ডরা সাদাত আর নওশিনের কাছ থেকে সরে অন্যদিকে চলে যায়। সবাই আড্ডা মাস্তি খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। সাদাত ওর এক এক করে সব কলিগদের সাথে নওশিনকে পরিচয় করিয়ে দেয়। সাদাদের ফ্রেন্ডরা কেউ এখনও আসেনি, আর সাদাদের বসও এখনও এসে পৌঁছায়নি। কলিগদের তাড়া থাকায় সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি সাদাত আর নওশিনের কাছে
থেকে বিদায় নিয়ে চলে যায়। এইসবের মাঝখানে একটু দূরের দুটো চোখ নীরবে শুধু নওশিনকে দেখে যাচ্ছে। না, ঠিক নওশিনকে না, নওশিনের হাস্যোজ্জ্বল মুখটা দেখে যাচ্ছে। আর কারো নয়, চোখ দুটো নওশিনের জন্মদাত্রী মা। মেয়ের সুখে মাতোয়ারা হয়ে পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে মেয়ের দিকে। কারোর সাথে কোনো কথা বলছে না এখন তিনি, শুধু মেয়ের হাসিমাখা মুখটাই দেখছে। সব মাই এটা চায়। নওশিনের বাবা ডেকে গেছে অনেকবার, কিন্তু জাননি নওশিনের মা এমন একটা জায়গায় বসেছেন যেখান থেকে মেয়ের মুখটা স্পষ্ট বোঝা যায়। সাদাদের বস চলে আসে, নওশিনের হাতে উপহার দেয়। নওশিনকে প্যাকেটটা খুলতে বলে। প্যাকেট খুলেই নওশিন একটা গহনার বক্স পায়। সাদাদের মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে সাদাদের কাছে জানতে চায় খুলবে কিনা বক্সটা। আরে সাদাদের অনুমতি নিতে হবে না, খুলে ফেলো তুমি। বাক্সটা খুলে নওশিন পুরো একটা খুব দামি হীরার নেকলেস। নওশিন একরকম অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল, কারণ সাধারণত অফিসের কর্মচারী সে যতই উচ্চপদস্থ হোক না কেন কোনো বস এমন উপহার দেন না। বাট সাদাতকে দেখে মনে হচ্ছে না ও একটু অবাক হয়েছে। সেটা দেখে নওশিন যেন আরও একটু বেশি অবাক হলো, কারণ এই 4 বছরে সাদাতকে নওশিন যতটা চিনেছে তাতে সাদাদের এত দামি গিফট খুশি হওয়ার কথা না। একবার নওশিন ভালোবাসা দিবসে সাদাতকে একটা দামি হীরার রিং দিয়েছিল, তাই রাগারাগি করেছিল।